Demand analysis is an elementary chapter, very simple chapter. অর্থনীতিতে চাহিদা বলতে দুটো জিনিসকে বোঝায়। It implies the presence of two things, willingness to purchase and ability to purchase. If the consumer is willing to have any commodity and if he or she has the ability, purchasing power to purchase that commodity, then and only then we shall say that there is demand for the commodity. Demand for any commodity depends on many factors. The most important factor in most of the cases is the price of the commodity. Demand for any commodity chiefly depends on its own price. How does it depend on price? That we shall come just now. Before that, we like to mention other factors affecting demand. Another factor affecting demand is the money income of the consumer. If money income rises, demand for any commodity generally rises. Such goods are called normal goods. এদের স্বাভাবিক দ্রব্য বলি। আয় বাড়লে যে সমস্ত দ্রব্যের চাহিদা বাড়ে। However, there are some goods for which income effect may be negative. That is, if income rises, the consumer may purchase less of the commodity. কিন্তু সেই ক্ষেত্রেও আমাদের যে পয়েন্ট দ্যাট স্টিল হোল্ডস, আয় বাড়লে তাদের ক্ষেত্রে চাহিদা কমে, কিন্তু আয়ের উপর নির্ভর করছে। Such goods are called inferior goods. আয় বাড়লে ক্রেতা কোনো কোনো দ্রব্যকে খারাপ মানের মনে করতে পারে এবং সে তখন ওই দ্রব্যটা ভোগ ছেড়ে দিয়ে সুপিরিয়র কোনো গুডে সরে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই দ্রব্যকে বলা হবে নিকৃষ্ট দ্রব্য। যেমন আয় বাড়লে আমি গুঁড়ো চা ছেড়ে পাতা চা ধরতে পারি, পাতা চা ছেড়ে আরো আয় বাড়লে গ্রিন টি ধরতে পারি। আমার উদাহরণে তখন ডাস্ট টি হবে ইনফেরিয়র গুড। আয় বাড়লে আমি কোর্স রাইস থেকে ফাইন রাইসে যেতে পারি, কোর্স রাইস তখন আমার কাছে ইনফেরিয়র গুড। মাইন্ড ইট, দ্রব্যটার কোয়ালিটি কমে যায়নি, আমি ডিউ টু রাইজ ইন মাই ইনকাম আই শিফট টু এ হাইয়ার কোয়ালিটি। অনেকেই ছাত্ররা লেখে যে inferior goods are goods whose quality has fallen. No, not that. Due to rise in income, the consumer regards it as inferior and shifts to a higher quality or to a better brand. Another factor affecting demand for any commodity is the price of substitute goods. বিকল্প দ্রব্যের দাম। কোন দ্রব্যে বিকল্প দ্রব্য কাকে বলবো? Goods which satisfy same kind of wants. একই ধরনের চাহিদা মেটায়, তারা হলো সাবস্টিটিউট গুডস, পরিবর্ত বা বিকল্প দ্রব্য। যে সে কোল্ড ড্রিঙ্কস আর লস্যি, চা এবং কফি, জানেন আপনারা এগুলো। তো কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়বে, স্কুটারের দাম বাড়লে মোটরসাইকেলের চাহিদা বাড়বে। সুতরাং ডিমান্ড ফর এনি কমোডিটি ডিপেন্ডস অন দ্য প্রাইস অফ ইটস সাবস্টিটিউট গুড অলসো। কোনো কোনো দ্রব্যের চাহিদা অনেক ক্ষেত্রেই তার পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করে। প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। পরিপূরক দ্রব্য কারা? গুডস which are to be consumed jointly, যাদের একসঙ্গে যৌথভাবে ভোগ করতে হয়, which are to be consumed together, তাদের আমরা বলি পরিপূরক দ্রব্য। পেট্রোল এবং স্কুটার, পেট্রোল এবং মোটরসাইকেল, চা এবং চিনি, পেন এবং রিফিল পরিপূরক দ্রব্য। তো পেট্রোলের দাম বাড়লে
স্কুটারের চাহিদা কমবে, পেট্রোলের দাম কমলে স্কুটারের চাহিদা বাড়বে। সো প্রাইস অফ complementary goods also affects the demand for the particular good. আবার কোনো কোনো দ্রব্যের চাহিদা, বিশেষ করে শখের জিনিসের ক্ষেত্রে চাহিদা, ইট মে ডিপেন্ড অন টেস্ট অফ দ্য কনজিউমার, ক্রেতার রুচি পছন্দ ইত্যাদির উপর নির্ভর করবে। একটু আগে যে আমি আহ, নবদ্বীপের ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মাংস, মাছ, ডিমের চাহিদার উদাহরণ বলছিলাম, ইন দ্যাট কেস টেস্ট ইজ এ ভাইটাল ফ্যাক্টর। যে প্লেয়ারকে আমার একদম পছন্দ নয় তার ছবি আমি কিনে নিয়ে আসবো না, নিয়ে আমার পড়ার ঘরের টেবিলের সামনে রাখবো না। ডিপেন্ডস অন টেস্ট অ্যান্ড প্রিফারেন্স অফ দ্য কনজিউমার। এছাড়া অনেক দ্রব্যের চাহিদা ওয়েদার কন্ডিশনের উপর নির্ভর করে। যেমন খুব ঠান্ডা পড়লে হট ড্রিঙ্কস এর চাহিদা বাড়বে, খুব গরম পড়লে কোল্ড ড্রিঙ্কস এর চাহিদা বাড়বে, খুব বৃষ্টি হলে ছাতা, রেনকোটের চাহিদা বাড়বে। ডিমান্ড ফর এনি কমোডিটি ডিপেন্ড অন দ্য ওয়েদার কন্ডিশন অলসো। তাহলে দেখা যাচ্ছে ডিমান্ড ফর এনি কমোডিটি ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। আই হ্যাভ জাস্ট মেনশনড আ ফিউ: প্রাইস of the commodity, money income of the consumer, price of substitute goods, price of complementary goods, taste and preference of the consumer, weather condition, blah blah. এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একসঙ্গে আলোচনার মধ্যে রাখি তাহলে আমাদের আলোচনাটা অত্যন্ত জটিল হয়ে যাবে। সেই জন্য আমরা আপাতত দাম ছাড়া অন্যান্য বিষয়গুলোকে অপরিবর্তিত করছি। তাহলে আমরা বলতে পারি demand for any commodity depends on its own price. এই দুটোকেই আমরা বলতে পারি ডিমান্ড ফাংশন। দিস ইজ ডিমান্ড ফাংশন, that is the mathematical relation between demand for a commodity and demand determining variables. চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির সঙ্গে কোন দ্রব্যের চাহিদার গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। অথবা অ্যাভারেজ ফর্মে এটাও বলতে পারি যে তখন কিন্তু বলতে হবে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়, other things remaining unchanged, that is ceteris paribus, the mathematical relation between demand and demand for a commodity and its own price is the demand function. কিরকম ফাংশন? আমি তো বললাম ডি ডিপেন্ডস অন প্রাইস। কিরকম ভাবে নির্ভর করে, হাউ, সেটা কিন্তু আমরা এখনো বলিনি। আগের অন্যান্য ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে উদাহরণে বলেছি, এটার ক্ষেত্রে বলিনি, এখন বলছি। কিরকম ফাংশন, কিরকম সম্পর্ক, সেটা জানতে গেলে আমাদের জানতে হবে একটা নিয়ম। সেই নিয়মকেই আমরা বলি ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড বলছে if other things remain unchanged, then if price of a commodity falls, its demand will rise, and if price rises, quantity demanded will fall. If other things remain unchanged, ceteris paribus, other things being equal, ceteris paribus একটা লাতিন ফ্রেজ, other things being equal এর মানে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়। তাহলে আমরা দেখছি সম্পর্কটা কিরকম না, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন, বিপরীত সম্পর্ক। এই বিপরীত সম্পর্কটাকে আমরা বিভিন্ন ভাবে দেখাতে পারি। এই যে বিপরীত সম্পর্ক, এটাকে আমরা বলছি, একটু আগেই বললাম, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড, এই বিপরীত সম্পর্ককে আমরা একটা মন গড়া টেবিলের সাহায্যে দেখাতে পারি। যেমন ধরুন প্রাইস, একটা কলামে দেখাচ্ছি প্রাইস, টাকায় হোক, রুবলে হোক, ডলারে হোক, যে মুদ্রায় কেনা বেচা হচ্ছে। আর এখানে দেখাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডেড, কেজিতে হোক, লিটারে হোক, মিটারে হোক, নেচার অফ দ্য কমোডিটি উপর নির্ভর করছে। ওগুলো আর কিছু লিখছি না, দুটোরই সুটেবল ইউনিট আছে, ইউনিট অফ মেজারমেন্ট। তো দাম যখন আমি টাকায় যদি বলি,
10 টাকা, কোনো দ্রব্যের চাহিদা মনে করি 20 ইউনিট, দাম কমে যদি সে 8 টাকা হয়, কোনো ক্রেতা কিনতে চায় সে 25 ইউনিট, দাম কমে যদি 6 টাকা হয়, সে ক্রেতা কিনতে চায় 32 ইউনিট। এই যে আমি একটা মন গড়া উদাহরণ দিয়েছি, মন গড়া, একই সঙ্গে দাম তো এইটা এইটা এবং এইটা হতে পারে না একই মুহূর্তে কোনো দ্রব্যের দাম 10 টাকা, 8 টাকা এবং 6 টাকা, নো। দাম 10 টাকা হলে the consumer is willing to purchase this much. If demand is this, the consumer is willing to purchase this much, etc. এগুলো হলো প্ল্যান্ড ডিমান্ড বা হাইপোথেটিক্যাল, মন গড়া উদাহরণ, হাইপোথেটিক্যাল। তো এই যে আমি একজন ক্রেতার ক্ষেত্রে দেখালাম, এটাকে আমরা বলি ডিমান্ড শিডিউল, চাহিদা সূচি বা চাহিদা তালিকা। এই চাহিদা তালিকা বা দু রকমের হতে পারে, একটিকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল, ব্যক্তিগত চাহিদা তালিকা, আরেকটিকে বলা হয় মার্কেট ডিমান্ড শিডিউল, বাজার চাহিদা তালিকা। এখানে এটা দেখালাম, মনে করুন এটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল। মার্কেট ডিমান্ড শিডিউল কি? ওই সমস্ত বাজারের সমস্ত ক্রেতার চাহিদাগুলোকে যোগ করে আমরা পাবো বাজার চাহিদা তালিকা, বাজার চাহিদা সূচি। সে 10 টাকা দামে একজন কিনতে চেয়েছিল 20 ইউনিট, ধরুন ধরুন বাজারে 10 জন ক্রেতা আছে এবং এই বিশেষ ক্রেতাটির চাহিদা ওই বাজারের গড় চাহিদার সমান, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে মোট পাই। সহজ কেস, বারবার যোগ না করে গুণ করে দিলেই হবে। যদি ওই যার সঙ্গে গুণ করছি সেটা যদি গড়ের পরিমাণ হয়, তাহলে একজনে কিনছিল 10 ইউনিট, দুজনে 10 জনে কিনবে 200 ইউনিট। একজন কিনছিল 8 টাকা দামে 25 ইউনিট, 10 জনে 250 ইউনিট। 6 টাকা দামে 10 জনে ঠিক তেমনি 320 ইউনিট। এটিকে আমরা বলবো মার্কেট ডিমান্ড শিডিউল, মার্কেট ডিমান্ড শিডিউল। সুতরাং ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল থেকেই আমরা মার্কেট ডিমান্ড শিডিউল পাই। এইভাবে আমরা ল অফ ডিমান্ডকে we can express in terms of a table or schedule। বিপরীত সম্পর্কটা ওইভাবেই দেখিয়েছি। আমার মন গড়া উদাহরণ হলেও একটা ব্যাপার আমি মেনেছি, দাম 10-এর চেয়ে কম 8 টাকা ধরলে চাহিদা দেখুন বেশি ধরেছি, দাম 8 টাকা থেকে কমে 6 টাকা ধরলে চাহিদা আরো বেশি ধরেছে। there is inverse relation, বিপরীত সম্পর্ক। এই চাহিদার নিয়মটিকে আমরা একটা রেখাচিত্রের মাধ্যমেও দেখাতে পারি। এইদিকে যদি ডিমান্ড মাপি, এদিকে প্রাইস, তো দামের সঙ্গে চাহিদার সম্পর্ক। সুতরাং সেটাকে রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। অনুভূমিক অক্ষে চাহিদা এবং উল্লম্ব অক্ষে আমরা দাম পরিমাপ করছি। আমি জানি না চাহিদা রেখাটা দেখতে কেমন, আমি আন্দাজে এগুচ্ছি, হাত রাখছি। একে ম্যাথসে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরার মেথড, পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি। আমি একটা প্রবাবল আনসারকে ট্রায়ালে ফেলবো, যদি পাস করে তো ভালো, দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড, অর দ্যাট আদারওয়াইজ দ্যাট উইল বি রিজেক্টেড। তো চাহিদা রেখাটা কি অনুভূমিক হতে পারে? ক্যান ইট বি হরাইজন্টাল? দেখি, হরাইজন্টাল ডিমান্ডটা বলে দেখতে পাচ্ছি এই দামে, ও P0 দামে চাহিদা এতটাও হতে পারে, এতটাও হতে পারে, এতটাও হতে পারে ইত্যাদি। অর্থাৎ একটা নির্দিষ্ট দামে চাহিদা অনিশ্চিত, চাহিদা নিয়ম তা বলেনি। সুতরাং চাহিদা রেখা সাধারণত, মাইন্ড ইট, সাধারণত এরকম হবে। আমরা দেখবো পরে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এরকম হতে পারে, কিন্তু সাধারণত এরকম হবে। তাহলে কি ডিমান্ড কার্ভটা এরকম এইরকম হবে? এরকম বলতে উইল ইট বি ভার্টিক্যাল, উল্লম্ব সরলরেখা? দেখি, P0 দামে এই D0 পরিমাণ চাহিদা, দাম কমে যদি P1 হয়, চাহিদা নিয়ম বলেছিল চাহিদা বাড়বে, না এখানে দেখছি একই চাহিদা থাকছে। দাম বেড়ে যদি P2 হয়, চাহিদা কমার কথা, না কমেনি। এক্ষেত্রে চাহিদা একেবারে ইনইলাস্টিক্যালি গিভেন। আপনি কিনতে চান একটা নির্দিষ্ট পরিমাণ, নাইদার মোর নর লেস, হোয়াট এভার বি দ্য প্রাইস, ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইস। সুতরাং
এটাও দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ করতে পারছে না। সুতরাং ডিমান্ড কার্ভটা নর্মালি নর্মালি ভার্টিক্যাল হবে না, আবার বলছি নর্মালি। কখনো কখনো হতে পারে, ধরুন আপনার কোনো একটা দ্রব্য এই পরিমাণ দরকার, দারুণ দরকার, কিন্তু এই পরিমাণ বেশি নয়, কম না। আপনার মায়ের জন্য, গড ফরবিড, মায়ের জন্য এতটা ব্লাড দরকার, তো বন্ধু বিনা পয়সায় দিলে আপনি বেশি নেবেন না। আবার ডোনার খুব বেশি দাম চাইলেও আপনি কম নেবেন না, আপনি নেবেন দ্য অ্যামাউন্ট অ্যাজ স্পেসিফাইড বাই ইউর ডক্টর। সেই ক্ষেত্রে চাহিদা রেখাটি এরকম ভার্টিক্যাল হতে পারে, সাধারণত এরকম হবে না। তাহলে if it is not horizontal, if it is not vertical, then will it be upward rising? দেখি, if the demand curve is upward rising, তখন কি হচ্ছে দেখি। দাম যদি P0 হয়, সে চাহিদা দিস মাচ D0। দাম কমে যদি P1 হয়, চাহিদা বাড়ার কথা, ও বাবা চাহিদা কমে যাচ্ছে। দাম যদি বাড়ে, চাহিদা কমার কথা, ও বাবা চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দামের সঙ্গে চাহিদার ডাইরেক্ট রিলেশন হয়ে যাচ্ছে। সাধারণত, আবার বলছি, সাধারণত ডিমান্ড কার্ভটা এইরকম হবে না। কারণ একটা আপওয়ার্ড রাইজিং কার্ভ দেখতেই পাচ্ছেন, দামের সঙ্গে চাহিদার ডাইরেক্ট সম্পর্ক দেখাচ্ছে। এটা বাড়লে এটাও বাড়ছে, এটা কমলে এটাও কমছে। তো ল অফ ডিমান্ড তো ডাইরেক্ট রিলেশন বলে না, ইনভার্স রিলেশন বলে। সুতরাং ডিমান্ড কার্ভটা এরকম আপওয়ার্ড রাইজিং সাধারণত হবে না। আমরা দেখবো কোনো কোনো ক্ষেত্রে যে যদি চাহিদা নিয়মের ব্যতিক্রম ঘটে, আন্ডার দোজ এক্সেপশনাল কন্ডিশনস, ডিমান্ড কার্ভ মে বি অফ সাচ শেপ। সাধারণত এরকম হবে না। এই তিনটে যদি না হয়, তাহলে আর একটাই শেপ পড়ে থাকি, এদিকে ডিমান্ড এদিকে প্রাইস বলে। ইফ ইট ইজ নট হরাইজন্টাল, নট ভার্টিক্যাল, নট আপওয়ার্ড রাইজিং, দেন ইট মাস্ট বি ডাউনওয়ার্ড স্লোপিং। এই যে এই দামে এই চাহিদা, দাম কমে P1 হলে দেখুন চাহিদা বাড়ে, দাম বেড়ে P2 হলে দেখুন চাহিদা কমে। সুতরাং ডিমান্ড কার্ভটা এরকম হয়। Only a downward sloping curve can express the inverse relation between price and quantity demanded. একটা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী রেখাই দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ককে প্রকাশ করতে পারে। সুতরাং চাহিদা রেখাটি সাধারণত বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে। ইট উইল বি ডাউনওয়ার্ড স্লোপিং। সুতরাং আমরা এই ডিমান্ড শিডিউল দিয়ে অথবা ডিমান্ড কার্ভ দিয়ে ল অফ ডিমান্ডকে এক্সপ্রেস করতে পারি। আর এখান থেকে আরেকটা ব্যাপারও এসে যাচ্ছে, যে ডিমান্ড ফাংশন অফ প্রাইস, তো এর স্লোপ তার মানে নেগেটিভ, তার মানে ডেল্টা ডি বাই ডেল্টা পি লেস দ্যান 0। এই যে দাম যদি বাড়ে, তাহলে ডেল্টা পি পজিটিভ, দাম 5 টাকা থেকে 7 টাকা হলে চায় বৃদ্ধি হলো 2 টাকা পজিটিভ, তখন চাহিদা কমবে। চাহিদা সে 50 ইউনিট থেকে কমে হলো 40, তাহলে ডেল্টা ডি হলো 40 মাইনাস 50 মাইনাস 10, নেগেটিভ। তাহলে দাম বাড়লে এটা পজিটিভ, তখন চাহিদার নিয়ম অনুযায়ী এটা কমবে, ডেল্টা ডি নেগেটিভ, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ। দাম যদি কমে, তাহলে ডেল্টা পি নেগেটিভ, চাহিদার নিয়ম অনুযায়ী চাহিদা বাড়বে, ডেল্টা ডি হবে পজিটিভ, পজিটিভ বাই নেগেটিভ নেগেটিভ। তো এইভাবে এইরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়েও আমরা ল অফ ডিমান্ডকে এক্সপ্রেস করতে পারি।